ঢুকলে বেরোনোর রাস্তাটা খুবই দেখো লকটা কোথা দিয়ে এসছে। ভেতরে যারা থাকবে তারা কিন্তু কোনোভাবেই লক খুলে বাইরে থেকে ভেতর থেকে বাইরে আসতে পারবে না। আর ওপরে যে জানলাগুলো রয়েছে जी गाड़ियों और इस तरह अंडमान द्वीप समूह की पुरानी खाड़ी का नाम लेफ्टिनेंट आर्चिबाल्ड ब्लेयर के नाम पर। গুড মর্নিং। আরে তোমরা ভাবছো রাত্রির বেলা এয়ারপোর্টে এসে কেন গুড মর্নিং বলছি? এখন রাত না, এখন ঘড়িতে ঠিক ভোর 4:30। আর আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখো রিপাবলিক ডের জন্য কি সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টটা। তোমরা তো থাম্বনেল লেখে এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ ঠিক ধরেছো, আমরা যাচ্ছি আন্দামান। আমাদের ফ্লাইট ঠিক সকাল 5:45-এ। চলো আগে সমস্ত রকম ফর্মালিটিস কমপ্লিট করে একদম ফ্লাইটে তোমাদের সাথে কথা বলছি। এখন ফ্লাইটে বোর্ডিং করছি। ভোরবেলা বেশ ঠান্ডা লাগছে। দেখো ফ্লাইট থেকে আলোক ঝলমলে কলকাতাকে কি সুন্দর লাগছে। এই প্রথম ফ্লাইটে বসেই সকাল দেখলাম। সকালবেলায় ফ্লাইটের উইন্ডো থেকে মেঘের আনাগোনা দেখতে দারুণ লাগছে কিন্তু। আরে নিচে তো সমুদ্র আর দ্বীপ দেখতে পাচ্ছি, তার মানে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছি, আমরা পৌঁছেই গেছি। এবার হয়তো ল্যান্ড করব। এখন ঠিক 8:45। প্লেন ল্যান্ড করছে আন্দামানের মাটিতে। এয়ারপোর্টের এই পোর্শনটা শুনলাম নতুন হয়েছে, বেশ সাজানো গোছানো কিন্তু। দেখো কি সুন্দর লাগছে। এখানেও রিপাবলিক ডের জন্য সাজানো আছে। লাগেজ নিয়ে বেরিয়ে এলাম। এবার লোকাল গাড়ি একটা ভাড়া করব। গাড়ি করে চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল সানরে হোমস। হোটেলটা বেশ বড়। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই হোটেলের একটা ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। হোটেলটা সেন্টার পয়েন্টে একটা টিলার ওপর। এখান থেকে বাইরেটা দেখে মনে হচ্ছে যেন আমরা গ্যালারিতে বসে সমুদ্র দেখছি। ফ্রেশ হয়ে নি তাড়াতাড়ি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ ভিউটা এনজয় করো। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে এসে কি আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে, তাই ঝটপট বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি সেলুলার জেল দেখতে। এখানে সেলুলার জেলের টিকিট কাউন্টার, পার হেড টিকিট 30 টাকা করে। আর লাইট অ্যান্ড সাউন্ড টিকিটের জন্য এখানে অনলাইন টিকিট বুক করতে হয়। তোমরা পজ করে জায়গাটা দেখে নিও, আর আমি ডেসক্রিপশন বক্সেও লিংকটা দিয়ে দেব। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, এবার চলো ভেতরে যাই।
এই সেই জায়গা। শচীন্দ্রনাথ সান্যাল। বাঙালি। সাভারকারের যে সেলটাই ছিল সেটা দেখতে। এখানে বেশিরভাগ বন্দী ছিলেন বাঙালি বিপ্লবীরা। তোমরা এখানে এসে বিপ্লবীদের ফলক দেখলেই বুঝতে পারবে আমাদের দেশকে স্বাধীন করার পিছনে একটা মালাও দেওয়া নেই, বা সেলটার কোনো আইডেন্টিফিকেশনও নেই। সবাই এখানে আসেন শুধু বীর সাভারকারের সেল দেখতে। অবশ্যই উনি দেশের জন্য এই অন্ধকার কুঠুরিতে থেকেছেন, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তা বলে কি এত বাঙালি বিপ্লবীদের আত্মত্যাগের কোনো মূল্য নেই? বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের ফটোতে কি একটা মালাও উনি ডিজার্ভ করেন না? এটা আমাদের প্রত্যেকটা বাঙালির কিন্তু ভাবা উচিত। এই জায়গাটা বন্ধ। এই পাশটাকে ক্লোজ করে দিয়েছে, এদিক দিয়ে যাওয়া যায় না আর। এই সেলগুলোতে ঢুকলে বেরোনোর রাস্তাটা খুবই দেখো লকটা কোথা দিয়ে এসছে। ভেতরে যারা থাকবে তারা কিন্তু কোনোভাবেই লক খুলে বাইরে থেকে ভেতর থেকে বাইরে আসতে পারবে না। আর ওপরে যে জানলাগুলো রয়েছে কোনোভাবেই তখন পসিবল ছিল না। এইটুকু ঘরের মধ্যে তাদেরকে সারাদিনই থাকতে হতো। এর মধ্যে থাকাটা আমরা তো জাস্ট ভাবতেই পারি না, কিন্তু তারা কিন্তু দেশের জন্য এই খুপড়ির মধ্যেই থেকেছে। আর বলতে গেলে দেশের জন্য এর মধ্যে থেকেই হয়তো অনেকে প্রাণদান করেছেন। মনে হয় ওখানে যারা কয়েদি থাকতো তাদেরকে দিয়ে কোনো কাজ করাতো, অনেকটা হামানদিস্তার মতো দেখতে। সাভারকারের সেল। সেলুলার জেল ঘুরে চলে এলাম ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টে। এখানে 1943 সালে নেতাজি প্রথম আমাদের তেরঙ্গা উত্তোলন করেছিলেন। দেখো এখানে ফলক করা আছে, ফার্স্ট ট্রাইকালার পোস্ট ইন ইন্ডিয়া 1943। এটা আমাদের একটা খুব গর্বের জায়গা।
পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রস আইল্যান্ড। আজকে আমরা কভার করেছি সেলুলার জেল, ফ্ল্যাগ হোস্টিং যে স্পটটা আছে সেটা, আর এই করভিনস্কপ বিচ। এখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি হয়। এই দেখো প্যারাসাইক্লিং হচ্ছে, যে সামনে আমরা যাচ্ছি এখন করভিনস্কপে। আর একটা জিনিস, এখানে যারা স্কুটি রেন্ট নিতে চাও তাদের জন্য বলি, এখানে কিন্তু তেলের দাম বেশ কম। আমরা আজকে ভরেছি প্রায় 88 রুপিস পার লিটারে। তো যারা দুজন আসবে, একটু চিপ রেটে তোমরা ডে ট্যুর করতে চাও, তো তাদের জন্য বলবো স্কুটি রেন্ট নেওয়াটা কিন্তু একদম পারফেক্ট হবে। চলো তোমাদের নিয়ে যাই করভিনস্কপ বিচে। দেখো বিচটা কি সুন্দর। এখানে অনেকেই বিকেলবেলা এইসব বোট রাইডগুলো করে। আমরাও একটা বোট ভাড়া করে নিলাম ঘুরে দেখার জন্য। ভাড়া পড়লো 1000 টাকা। বোটটা বেশ কিছু দূর নিয়ে এসেছে। স্নেক আইল্যান্ড না? এই পরন্ত বিকেলে স্পিড বোটে করে সমুদ্রে ঘোরার অভিজ্ঞতাটা এই প্রথমবার হলো, আর সেটা বেশ এনজয় করছি। খুব সুন্দর এই জায়গাটা। এখানেও অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয় শুনলাম, কিন্তু যে সেগুলো সবই সকালবেলা। বিকেলের দিকে শুধুই তোমাদের আগে দেখালাম প্যারাগ্লাইডিং হচ্ছে আর এইসব বোট রাইড গুলো হয়। চারদিকে প্রচুর নারকেল গাছ, ভিউটা দুর্দান্ত লাগছে। বিচ ঘুরে আবার হোটেলে ফিরছি। দেখো সামনে ইন্ডিয়ার ম্যাপটা কি সুন্দর, দূর থেকে দুর্দান্ত লাগছিল দেখতে। এখন সন্ধ্যে 7টা, আমরা রেডি হয়ে বেরোচ্ছি সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। টিকিট অনলাইনে কেটেছি, 300 টাকা পার হেড পড়েছে। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। তোমাদের জন্য এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর কিছু ক্লিপস থাকলো। আন্দামান এলে এই শো কিন্তু মিস করো না। শোটা আমাদের সাথে এনজয় করো, আর ভালো লাগলে আন্দামানের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। আর ভিডিওর শেষে থাকবে নেক্সট এপিসোডের কিছু ক্লিপ। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। जासूस करार देकर तकलीफें पहुंचाते थे। अपनी छोटी सी अंडमान यात्रा के दौरान नेताजी ने तिरंगा भी फहराया। अगस्त 1945 में दूसरा महायुद्ध समाप्त हुआ और 3 साल 6 महीने 15 दिन के कब्जे के बाद अक्टूबर 1945 में अंडमान की जापानी छावनी में अंग्रेजों के आगे हथियार डाल दिए।
सेलुलर जेल के फाटक एक बार फिर खुले और कैदियों को रिहा कर दिया गया। इसके बाद 2 साल के अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म हो गया। अंडमान द्वीप समूह अब काला पानी के खौफनाक नाम से नहीं जाना जाता, लेकिन ये सारी तकलीफें जो आजादी के प्रेमियों ने यहाँ झेली, वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहाँ दी, आज भी देशवासियों के दिलो दिमाग पर छपी हुई है। इसीलिए अंडमान के भूतपूर्व राजनीतिक बंदियों के भातृत्व मंडल की इच्छा को स्वीकार करते हुए भारत सरकार ने 30 अप्रैल 1969 को घोषणा की कि सेलुलर जेल को राष्ट्रीय स्मारक के रूप में सुरक्षित रखा जाएगा। भारत की आजादी के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही, ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं में सांस ले सके, उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी।